was into robotics from a very early age. তো সেখান থেকে আর কি টেকনিক্যাল মোটর ব্লগিং এর ইন্সপিরেশনটা আসে যে আচ্ছা ঠিক আছে আই এম গুড অ্যাট হার্ডওয়্যার সফটওয়্যার, আচ্ছা দেখি তো মোটরসাইকেলের সাথে রিলেট করা যায় কিনা। ইউ সেড ইট যে আপনার টেকনিক্যাল টার্ম নিয়ে কাজ করতে ভালো লাগে কারণ আপনার ব্যাকগ্রাউন্ডটা ওইটাই ছিল। সো কোভিড এর আগে আমি আমার বাইক কিনি। ইউ হ্যাভ টু বি ভেরি অনেস্ট অ্যাবাউট হোয়াট ইউ মেক। আই উড সে যে ডোন্ট লাই জাস্ট বিকজ সামওয়ান ইজ স্পন্সরিং ইউ। ইটস মানে এথিক্যাল পার্সপেক্টিভ থেকে বলতেছি। সাকিব কিভাবে আলাদা করবে, সোলো রাইডে কিরকম হয় বা কি টাইপের অ্যাডভেঞ্চার থাকে এবং গ্রুপ রাইডে কি টাইপের অ্যাডভেঞ্চার? যাদের সাথে গ্রুপ রাইডে যাচ্ছে তাদের সাথে যাতে বন্ডিংটা ভালো হয়, মানে ইউ শুড আন্ডারস্ট্যান্ড আপনার সামনের মানুষটা আপনার পাশে এবং পিছনের মানুষটা কিভাবে রাইড করে, এটা আপনার জানা থাকা দরকার। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি সুজুকি অ্যাক্সেস টু সাকসেসের ব্র্যান্ড নিউ একটা পডকাস্ট এপিসোডের সাথে আছি ফারজানা বিথি এবং আমরা চেষ্টা করি প্রত্যেকটা পডকাস্ট এপিসোডে আমাদের রাইডিং জার্নি, আমাদের রাইডারদের রাইডিং এক্সপিরিয়েন্স, তাদের লাইফ এক্সপিরিয়েন্স এবং তাদের কন্টেন্ট ক্রিয়েশন এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকে শেয়ার করবার জন্য থ্রু আউট দিস জার্নি ইউ ক্যান গেট ইন্সপায়ার্ড অ্যাজ ওয়েল। আজকে আমাদের পডকাস্টে গেস্ট হয়ে এসেছেন সাকিব উইথ আ কিউ। হ্যালো, থ্যাংক ইউ ফর ইনভাইটিং। You're welcome and welcome to our Suzuki Access to Success. কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? Oh, alhamdulillah, doing good. Enjoying the motor vlogging life very recently. I think I started enjoying this whole content creating ever since I was like 16, but তখন আমি motor vlogging করতাম না। Okay. So, but very recently I started taking motor vlogging seriously. হ্যাঁ। And এবং I'm enjoying this whole thing. হ্যাঁ, আমি দেখলাম আপনার কন্টেন্টে একটা বিষয় খুব ইউনিক আমার কাছে লেগেছে অ্যাজ অ্যান অডিয়েন্স। সেটা হলো যে আপনি শুধুমাত্র মানে বাইকের থাকে না যে এক্সটেরিয়র নিয়ে কথা বলছেন না, আপনি ইন্টেরিয়র এবং টেকনিক্যাল টার্মগুলো নিয়ে খুব সুন্দরভাবে দর্শককে মোটিভেট করছেন এবং জানানোর চেষ্টা করছেন আসলে কোনটার সাথে কোনটা কানেক্টেড উইথ আ হিউম্যান বডি। হ্যাঁ হ্যাঁ, সো দ্যাটস ইন্টারেস্টিং আসলে। Well, আমি আসলে মানে টিপিক্যাল মোটো ভ্লগার ট্যাগটা নিতে চাই না কখনো, সো আই অলওয়েজ কল মাইসেলফ টেকনিক্যাল মোটো ভ্লগার। হ্যাঁ হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে I tried, okay, I tried to do travel vlogs, I tried to do like এখানে বের হলাম একটু চা খেতে যাচ্ছি ফ্রেন্ডদের সাথে টাইপ ভ্লগ, বাট it doesn't মানে it wasn't working for me. So I was into robotics from a very early age. So I used to go to science fair from 5th grade, 6th grade, and back then একটু একটু করে robotics ইন্টারেস্ট জন্মায় and সেখান থেকে ইভলভ করে I also went to international competitions. I got award from the government of Saudi Arabia for one of my innovations. So আমার robotic ব্যাকগ্রাউন্ডটা অনেক আগে থেকে, তো আমি ভাবলাম যে ওকে, সো এটাকে কাজে লাগাই। হ্যাঁ, I'm into technical stuff. Why not include that over here, মানে এই স্পেসটাতে। সো সেখান থেকে আর কি টেকনিক্যাল মোটর ব্লগিং এর ইন্সপিরেশনটা আসে যে আচ্ছা ঠিক আছে আই এম গুড অ্যাট হার্ডওয়্যার সফটওয়্যার, আচ্ছা দেখি তো মোটরসাইকেলের সাথে রিলেট করা যায় কিনা। সো and ওইটা ফ্যান্টাস্টিক্যালি ওয়ার্কিং ফর ইউ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটু জানতে চাই সাকিব উইথ আ কিউ, অফকোর্স এটা নিয়ে অনেক স্ট্রাগল হয়েছে নামের, এই কারণে বোঝা যাচ্ছে যে কিউটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন। ওয়েল, ফার্স্ট অফ অল, হাউ মেনি সাকিব ইউ নো যাদের নামের স্পেলিং কিউ দিয়ে? Not that much. Not that much, right? So obviously thanks goes to my parents. Somehow they figured out. Basically সাকিবের যে Arabic pronunciation সেটা কে দিয়ে করলে আর কি অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা হয় না, so they figured out যে কিউ দিলে হবে, and I found the name very unique after a while. So I'm like, okay, I'm the only Sakib with a Q I know. Money back then I used to know, so I'm like, okay, let's go with that name. That's pretty unique for me. And then people started to, আমি কখনো এটা বলি নাই up until very recent interview. তো মানুষ আস্তে আস্তে রিলেট করা শুরু করে, is it Sakib with a question, Sakib with a quality, Sakib with what? It's just আমার কাছে মনে হচ্ছিল, কারণ আমার যেহেতু আমার নিজের নাম নিয়েও একটা ইয়ে আছে, জেড জে একটা ব্যাপার আছে প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, আমি রিলেট করতে পারছিলাম এটা যে মেবি এটাই হবে। I'm very sensitive about my name. হ্যাঁ, এভরিওয়ান ইজ। ওকে, আমি একটু জানতে চাই সাকিব, আপনি যখন শুরু করলেন একদম ফ্রম দ্য স্ক্র্যাচ, ইউ সেড ইট যে আপনার টেকনিক্যাল টার্ম নিয়ে কাজ করতে ভালো লাগে কারণ আপনার ব্যাকগ্রাউন্ডটা ওইটাই ছিল, কিন্তু কখনো কি এটা ভেবেছিলেন যে এরকম ব্র্যান্ড কোলাব করবেন কিংবা এত ভালো ভালো কন্টেন্ট আপনি বানিয়ে ফেলবেন বা আসবে বা এত মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে, এইরকম কোনো প্ল্যান বা এরকম কোনো ম্যাপ নিয়ে কি বসেছিলেন, নাকি জাস্ট ইউ ফাইন্ড ফান দ্যাটস ওয়াই ইউ স্টার্টেড? Not really. If I যদি শুরু নিয়ে কথা বলতে হয়, then I have to go back to when I was
16 তখন আমি মোটরসাইকেলও চিনতাম না, মোটরসাইকেল কন্টেন্টও করতাম না। I used to watch a lot of moto, I used to watch a lot of vlogs, US based vlogger there, especially I think Logan Paul, Jake Paul, যারা হচ্ছে ওই টাইমে খুবই হাইপে ছিল। তো I used to see them যে প্রতিদিন vlog আপলোড দেয়, কিছু না কিছু একটা করে। তো হচ্ছে ওরা প্রতিদিন যা করে তাই নিয়ে একটা vlog আপলোড দেয়। So I started doing that initially একটা চ্যানেলে, and ওখান থেকে আমার মনে হয় যে আমার ক্যামেরার সামনে কথা বলার কমফোর্টটা চলে আসছে। Then I realized it wasn't working out for me. I'm not a daily vlogger type. তো এরপরে কোভিড যখন আসে, সো কোভিডের আগে আগে আমি আমার বাইক কিনি। তো কোভিড আসার পরে আমি হচ্ছে বসে আবার চিন্তা করি, আচ্ছা যদি আমার কন্টেন্ট মেকিং স্পেসে যেতে হয় তাহলে আমি কি নিয়ে যেতে পারি। সো আই হ্যাভ আ বাইক, back then I had a phone, so I'm like okay, so আমি একদিন আমার back then বাংলাদেশে নতুন একটা লিটার বাইক আসছিল, তো everyone was excited to see it. তো আমি আমার ফ্রেন্ড অর্ণবকে বলে যে ভাই লেটস গো দেখে আসি যে মানে জিনিসটা কি, চালাইতে তো পারবো না সিসি লিমিটের কারণে, দেখে আসি। তো ওই দিন আমি বের হয়েছি, আমার হেলমেটের মধ্যে কোনো রকম ফোনটা মাউন্ট করে আমি ওকে নিয়ে চলে গেছি। So that was my first vlog. I went somewhere to see a liter bike. তখন আমি চিন্তা করিনি যে আমি এটা প্রফেশনালি করব। তারপর আস্তে আস্তে ভাবলাম আচ্ছা ঠিক আছে, একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, এরকম করে করে আস্তে আস্তে এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, এরকম vlog করা শুরু করি। Initially it wasn't working out for me. Okay. You think so? Yeah. In terms of nowadays views. Yeah, probably. এবার ভাবলাম okay, I understand some technicality, and আমার কিছু বড় ভাই আছে যারা হচ্ছে এই টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে খুবই ঘাটাঘাটি করে। তো তারা বলল যে why not do this, আপনি তো এটা পারবেন। And I'm like okay, let's give it a shot. পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয় অনেক, রাইট? So obviously but আমি কিন্তু ক্লাসে অত ভালো না। আমার সিজি কেউ দেখলে কেউ বলবে না যে ও আচ্ছা এই লোক এই কন্টেন্ট বানায়, এই সাকিব কি ওই সাকিব। আমি আমার ইউনি আন্ডারগ্রেড লাইফের 4 ইয়ার্স যা পড়াশোনা করছি তার থেকে আরো বেশি আই থিংক পড়াশোনা করছি জাস্ট ফর দ্য কন্টেন্ট জন্য। আচ্ছা কারণ আমার একটা যে ব্যাপার আছে যে আমি একটা কন্টেন্ট আপলোড দেওয়ার পরে if someone tries to argue with me yeah ভাই আপনি রং, I'm like here's the data, look I did my homework. Okay. But I have a tendency, if someone can say yeah bhai you actually made a mistake, I try to unlearn and তারপরে ওটা আবার হচ্ছে নতুন করে শিখি যাতে হচ্ছে মানে now I have the correct that's your quality. আচ্ছা সাকিব, আমার জানার ইচ্ছে হচ্ছে, কারণ আপনি তো মোটো ব্লগ মানে আপনি যেটা বললেন যে অ্যাজ ইউজুয়াল মোটর বাইকের ব্লগার যেরকম করে আমি ওরকম করি না, and we saw it. যে কোনো ট্রাভেলারের একটা কোড থাকে, ট্রাভেলার্স কোড, যেটা সে সবসময় মেনে চলে। আপনি নিজে একজন রাইডার, আপনি কোন কোডটা সবসময় মেনে চলেন এবং কখনোই এটা অমান্য করেন না যে এটা এই কোডটা আমি মেনে চলি এবং এইভাবেই আমি রাইড করি? ওকে, সো এটা অ্যাকচুয়ালি pretty connected with my content as well. আমি হচ্ছে অলওয়েজ সেফটি গিয়ারস এন্ডোর্স করি, এন্ড আমার ট্রাভেলিং এ অলওয়েজ আমি যে গিয়ারস ইউজ করব প্রত্যেকটা সার্টিফাইড গিয়ারস হতে হবে। ওকে, ইট নিডস টু বি helmet needs to have proper certification like EC certification, জ্যাকেটের CE certification থাকতে হবে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, যেটা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড। আমি ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে গিয়ারগুলোই আমার থাকবে রাইডিং এর সময়। এটা শুধু আমার পার্সোনালি না, আমাদের গ্রুপ, আমরা যে যারা রাইড দিই সবারই প্রপার সার্টিফাইড গিয়ারস আছে। আচ্ছা, এন্ড এটা হচ্ছে শুরুর দিকে হয়তোবা আমার শুরুটা আরো 8-10 জন রাইডারের মতোই খুবই নর্মাল গিয়ার্স দিয়ে শুরু হয়েছে, কারণ ওই টাইমে আমি সার্টিফিকেশন নিয়ে খুব একটা অ্যাওয়ার ছিলাম না। বাট when I started to learn about certifications and figured out যে এটাই আসলে নেসেসিটি, I started getting certified gears for myself at the same time আমি নিজে এন্ডোর্স করা শুরু করেছি। So I try to endorse them in such a way যাতে হচ্ছে মানুষ শুধু রিলেট করতে পারে ব্যাপারটা এমন না, যাতে মানে কেন লাগবে এইটার প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা যাতে আমার ভিডিওতে থাকে। সো আমি এটা মেক শিওর করে ট্রাই করি। আচ্ছা সাকিব, আপনি রাইড করেন অনেক দিন হলো, মানে ইউ আর আ রাইডার। এখন ব্লগার হিসেবে, রাইডার ব্লগার হিসেবে আমরা একটু পরেই পেয়েছি আপনাকে। আপনি বলছিলেন যে ওইভাবে ওয়ার্কআউট আপনার জন্য করেনি। সো আমি একটু জানতে চাই, যখন আপনার স্কোয়াড রাইড করেন বা কোথাও যান, নিশ্চয়ই কোনো না কোনো এক্সপেরিয়েন্স তো, নতুন না নতুন এক্সপেরিয়েন্স তো হতেই থাকে। আপনার জন্য সবথেকে মানে মনে রাখার মতো রিমার্কেবল এক্সপেরিয়েন্স লাইফের কোনটা, যেটা ইউ হ্যাড টু ফেস অন দ্য রোড and you faced it with courage or
থাকে না হেল্প এনিথিং যেটা সারা জীবন মনে থাকবে? Okay. Obviously there's plenty, হ্যাঁ but there was this one ride. আমা আমরা আমার আর ২ জন বড় ভাই আশিক ভাই, সাফন ভাই, আমরা ৩ জন মিলে একটা ট্রিপ প্ল্যান করেছিলাম। ঢাকা, বান্দরবন, কক্সবাজার। ওকে So our route plan was ঢাকা থেকে বান্দরবন যাব through the country's highest motorable road. Back then ডিম পাহাড় was the highest motorable road. দিয়ে লামা আলী কদম দিয়ে কক্সবাজার যাব। তো back then আমাদের একটা আইডিয়া ছিল না যে লামার রাস্তায় ডিম পাহাড়ের দিকে যাওয়ার সময় রাস্তায় একটা চেকপোস্ট আছে, ওই চেকপোস্ট দিয়ে কোনো ড্রোন ক্রস করতে দেয় না। এখন ওকে তো আমরা গেলাম, আপনাদের সাথে ড্রোন ছিল? হ্যাঁ আমার সাথে ড্রোন ছিল, বাট মানে দিস ইজ নট দ্য এখনো মানে মেইন পার্টি আসি নাই, ড্রোন ছিল। সো ব্যাক দেন সিকিউরিটি অত টাইট ছিল না, আপনাকে এসে জাস্ট জিজ্ঞেস করবে যে আপনার কাছে ড্রোন আছে, এন্ড অল ইউ হ্যাভ টু ডু ইজ লাই, আমাদের কাছে নাই। বাট সামানা উই সেড ড্রোন তো আছে, হ্যাঁ তো আমরা বললাম যে হ্যাঁ আমাদের কাছে ড্রোন আছে। বলে আপনার তো ড্রোন নিয়ে এখান দিয়ে যেতে পারবেন না, ইউ হ্যাভ টু গো ব্যাক। তাহলে কি করবো? আপনার কাছে একটা অপশন আছে, আপনি ড্রোনটা এখানে রেখে যাবেন, 3 দিন পর্যন্ত আমরা রাখবো, এরপর আমরা এটা ডিসপোজ করে দিব। এর মধ্যে যদি আপনারা এসে নিতে পারেন then fine, you will get it, otherwise done. হ্যাঁ okay so we decided যে আমরা এখানে ড্রোনটা রেখে যাব। আমরা ড্রোনটা এখানে রেখে বান্দরবন ছেড়ে কক্সবাজার চলে যাই। ইভেন মজার বিষয় হচ্ছে যে সামনের একদম ওই রোডের লাস্ট চেকপোস্ট, ওখানে আমাদের দেরি হয়ে যায়, কারণ হচ্ছে আমাদের ড্রোন জমা রাখতে হয় ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা, সো ডে লাইট অলরেডি শেষ। তো ওখানে চেকপোস্টে যাওয়ার পর বলে আপনাদের এত দেরি, ও যে আমাদেরকে বলছে ড্রোন রেখে যেতে হবে, বলছে এরকম তো নিয়ম আমরা জানি না। আচ্ছা যাই হোক, সো দ্যাট ওয়াজ আ পার্ট অফ দ্য মিসকমিউনিকেশন। সো উই ওয়েন্ট টু কক্সবাজার, আমরা একদিন ছিলাম। তো আমাদের প্ল্যান ছিল হচ্ছে ঢাকা থেকে বান্দরবন যাব, বান্দরবন থেকে কক্সবাজার, দেন কক্সবাজার থেকে ডাইরেক্ট ঢাকা। বাট ইউ হ্যাড টু কাম ব্যাক টু বান্দরবন। কক্সবাজার থেকে বান্দরবন ঘুরে তারপর আবার ঢাকা আসতে হয়, এন্ড ওই রাইডে আমরা প্রায় 19 ঘন্টা রাস্তায় ছিলাম। ও মাই গুডনেস, হিউজ হিউজ। এর মধ্যে লাস্টে যখন আমরা দাউদকান্দি চলে আসি, মানে ব্যাপারটা এমন হয়ে গেছিল, মানে একটু লাস্টের দিকে ডেঞ্জারাস হয়ে যায়, কারণ সবাই ঘুম ঘুম চোখে ছিলাম। এমনও হয়েছে যে সামনে আমার 2 বড় ভাই বাইকে রাইড করতে করতে ঘুমিয়ে গেছে। মানে আমি বুঝতেছি ভাইয়ারা ঘুমে যাচ্ছে, হ্যাঁ ভাইয়া ঘুমে, ভাইয়া সামনে একটা ট্রাক, আমি ভাইয়াকে ডাকছি, ভাইয়া দুইজন দেখি সেম পেসে, কোনো মুভমেন্ট নাই। না আমার বড় ভাই, আমি কি বলতে পারি ভাইয়া? তো আমি তো আর ধমক দিতে পারি না। যাই হোক একটা টাইমে যে আই এম লাইক ভাইয়া, এন্ড দে আর লাইক দুইজন জাস্ট ট্রাকের পিছন থেকে এভাবে করে সরে গেছে। সো এটা হ্যাপেন্ড। এই মেমোরিটা রিস্কি, হ্যাঁ রিস্কি, এইটা মনে থাকবে, কারণ হচ্ছে আসলে 18-19 আওয়ার্স রাস্তায় থাকা ইজ নো জোক। এন্ড আমার মনে হয় এখন যদি কেউ আমাকে বলে হয়তো বা অ্যাড্রেনালিন রাশে শুরু করতে পারি, বাট আই এম নট শিওর। না ব্রেক তো আমরা অনেক নেই, তারপর অনেক কেউ যদি বলে যে এই রুটটা আবার না আর গেলেও হি উইল লাই। আচ্ছা সাকিব, আপনার মানে বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় রাইড করা হয়েছে, আপনার দেখা সবথেকে সুন্দর জায়গা কোনটা টু গো বাই রোড এন্ড রাইড? টাফ কোশ্চেন, কারণ অনেকগুলো, পাহাড়ও টানে, সমুদ্রও টানে। আমার মনে হয় আমাকে যদি বলে যে চিল করে আসো, মানে বান্দরবনের পাহাড়ের উপরে গিয়ে বসে থাকবো। ওকে, ডিম পাহাড়, বান্দরবন মানে ভেরি ইউনিক একটা প্লেস। পাহাড়ি তো আরো অনেক জায়গা আছে, কিন্তু আমার কাছে বান্দরবন অলওয়েজ খুব স্পেশাল লাগে। ওকে, এটা আপনার কাছে আপনার পছন্দের। আর আমার কোশ্চেন হলো একটা মনে আসছে, সেটা হলো যে মোস্ট আন্ডাররেটেড রাইডিং প্লেস কোনটা ফর ইউ এন্ড মোস্ট ওভাররেটেড প্লেস কোনটা? থাকে না যেখানে এটাকে বলছে সবাই, বাট আপনার কাছে মনে হচ্ছে না এটা আন্ডাররেটেড, অনেক কেউ যায় না বাট অনেক ভালো জায়গাটা। আন্ডাররেটেড, আপনি গিয়েছেন কিন্তু এখানে খুব লোকজন তেমন একটা এখনো পৌঁছায়নি, যায়নি, জানে না এরকম প্লেস। ওকে, হ্যাঁ আচ্ছা, দ্যাট উড বি ব্যাক দেন ইট ওয়াজ আন্ডাররেটেড, এখন কি অবস্থা আমি জানি না, বাট ইট ওয়াজ অনেকটা আমার জন্য খুব অ্যাডভেঞ্চার ছিল। আমি আর আশিক ভাই ব্যাক ইন 2021 উই ওয়েন্ট টু শাহপুরি দ্বীপ, যখন এটা হচ্ছে বাংলাদেশের কানেক্টেড ল্যান্ডের লাস্ট কর্নার। ওকে, সো ফ্রম দেয়ার মানে এরপর আর বাংলাদেশের কোনো কানেক্টেড ল্যান্ড নাই। ব্যাক দেন ওখানে কোনো রাস্তা ছিল না,
রাস্তা পুরো মাটির রাস্তা ছিল। প্রায় আমরা খুব সম্ভবত ৩-৪ কিলোমিটার একদম উঁচা-নিচা মাটির ওকে। রাস্তা পার করে গিয়েছি। ঠেলে, মানে ঠেলে। হ্যাঁ, মানে কোমর ব্যথা হয়ে গেছে একদম। ওকে। তো back then it was a very underrated place কারণ ওখানে পৌঁছানোর পরে লাস্ট যে বাংলাদেশের হুম, জেটিটা, হুম। ওখান থেকে ভিউ ইজ অ্যামেজিং। হুম, হুম। উম এখন কি অবস্থা আমি জানি না। ওকে। এখন ফ্যান্টাস্টিক ওটা রাস্তা। আপনার আন্ডাররেটেড মনে হয়েছে। হ্যাঁ, ওটা আমার কাছে ওকে। ওই সময় আন্ডাররেটেড মনে হচ্ছে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা একটু মাইক্রো অ্যাডভেঞ্চার পছন্দ করি। ও যে ওকে। হঠাৎ করে বের হয়ে যাব হ্যাঁ। মানে কোন প্ল্যান নাই, কিছু নাই। হ্যাঁ, চলো হ্যাঁ, হ্যাঁ। যাই। তো ওইটা ছিল হচ্ছে যে এরকম যে ভাইয়া দেখেন ম্যাপ আমরা হচ্ছে 2021 এ ওই সেম ট্রিপে আমরা ৮ দিন কক্সবাজার ছিলাম। ওকে। তো কোভিড, লকডাউন হ্যাঁ। সবকিছু অনলাইনে, ক্লাস অনলাইনে, কাজ অনলাইনে, সবকিছু অনলাইনে। সো হচ্ছে আমরা ৮ দিন কক্সবাজারে ছিলাম। মানে মেরিন ড্রাইভের রাস্তাটা অনেকটা এলাকার রাস্তার মতো হয়ে গেছিল। সো আমরা ওকে। লাইক আ সেন্ট মার্টিন যাচ্ছিলাম আমাদের 3rd ডে তে ওই ট্রিপের 3rd অর 4th ডে তে। তো যাওয়ার পরে আমরা যখন বাংলাদেশের কারেন্টের লাইনের লাস্ট কর্নারটা দেখলাম, আমরা লাইক ভাইয়া এখানে কিন্তু যেতে হবে। ওকে। আমরা ওখানে ম্যাপে পিন পয়েন্ট করে রাখছি যে এখানে আমরা আগামীকালকে আসবো। ও সো উই ওকে। ডিড দ্যাট। এরকম। হ্যাঁ, বাট তখন ব্যাক দেন আমরাও জানতাম না। অ্যান্ড ওই সময় প্রপার রাস্তা ছিল না। ওকে। তো এইজন্য আমি বলব যে ওটা খুব আন্ডাররেটেড। আন্ডাররেটেড আর প্লেস ছিল। ওভাররেটেড কোনটা সাকিব? ওহ! ওভাররেটেড? এটা খুব মজা করে বলতেছে। হ্যাঁ। সাজেক, সাজেক? সাজেক। ওকে। না সাজেকের ভিউ ভালো। বাট আমার কাছে মানে সাজেকের ক্রাউড দেখলে মনে হয় যে এত মানুষ কেন? এইজন্য আ ওভাররেটেড মনে হয়। ওকে। বাট হচ্ছে সবাই যায় আমি এজন্য, যদি হ্যাঁ। খালি সাজেকে থাকি হ্যাঁ। তাহলে ওটা আমার রাইড জন্য না করি। খুবই ভালো। না, ওকে। না রাইড করেও যদি আমি যাই কিন্তু ওকে। সাজেকে কোনো ক্রাউড নাই। তাহলে ওটার জন্য তাহলে আমার এটার জন্য একটা বেস্ট। হেভেন। বাট ওকে। হচ্ছে অনেক মানুষ থাকলে আমরা ওকে। ওভাররেট বানায় ফেলছে এত ওকে, মানুষ। ওকে। ঠিক আছে। আরেকটা জানতে চাই, সেটা হলো যে আ রাইডার যারা আছে তারা সোলোও রাইড করে, হুম, হুম। গ্রুপ রাইডও করে। সো আলাদা কি করবে? সাকিব কিভাবে আলাদা করবে? সোলো রাইডে কিরকম হয়, বা কি টাইপের অ্যাডভেঞ্চার থাকে, এবং গ্রুপ রাইডে কি টাইপের অ্যাডভেঞ্চার থাকে? সোলো রাইডে আমার যেটা মনে হয়, আমি সোলো রাইড দিয়ে দেখেছি হুম, ঢাকা-চিটাগং হাইওয়েতে স্পেশালি যে আপনার স্পেশাল অ্যাওয়ারনেস বেশি থাকা লাগে। ইউ নিড টু ফোকাস অন দ্য রোড অ্যান্ড সারাউন্ডিংস ইভেন মোর। যেটা গ্রুপ রাইডে কম্পারেটিভলি কম থাকে। আমি যেটা সাজেস্ট করব কেউ যদি গ্রুপ রাইডে যায়, যাদের সাথে গ্রুপ রাইডে যাচ্ছে তাদের সাথে হুম, যাতে বন্ডিংটা ভালো হয়। কারণ ইউ শুড আন্ডারস্ট্যান্ড আপনার সামনের মানুষটা, আপনার পাশে এবং পিছনের মানুষটা কিভাবে রাইড করে। হুম, এটা আপনার জানা থাকা দরকার। কারণ তাহলে দেখা যাবে যে তাদের মুভমেন্টগুলো আপনি দেখে বুঝতে পারবেন যে হুম, তাদের পরবর্তী অ্যাকশনটা কি হতে পারে। গ্রুপ রাইডে আমরা যেটা হয়, যেটা আমরা স্ট্রিক্টলি মেইনটেইন করি, সেটা হচ্ছে আমাদের সবার কাছে কমিউনিকেটর থাকে। হেলমেট হুম, টু হেলমেট আমরা সবাই কানেক্টেড। সো কেউ যদি সামনে থাকে সে আমাদেরকে সামনের রাস্তার আপডেট দিচ্ছে। কেউ যদি পিছে পড়ে যায় বলছে যে আমি পিছে পড়েছি, এই সমস্যায় আছি। অ্যান্ড সবাই সবাইকে গ্রুপ রাইডে অ্যাসিস্ট করার ট্রাই করে। লেটস সে সামনে একটা পথহোল আসলো বা একটা ট্রাক হঠাৎ করে স্লো করলো। কমিউনিকেটর সবাই বলে দিল, স্লো ডাউন, সামথিং ইজ নট অলরাইট অ্যাহেড। সো গ্রুপ রাইডে একটু রিল্যাক্সিং হয় আমি বলব। আরেকটা গ্রুপ রাইডের সুবিধা আছে যে আপনার সবার সাথে বন্ডিং ভালো থাকে। গল্প করে যেতে পারছেন, গল্প করতে, করতে যেতে পারছেন। আ এটার কারণে ঘুমটা কম আসে, হুম, হুম, বোরিং কম লাগে। কারণ হচ্ছে দেখা যায় আপনি যখন হাইওয়েতে থাকেন স্ট্রেইট রাস্তা একটা টাইমে বোরড হবেনই। হুম, হুম, সো এইটা একটা প্রবলেমেটিক অ্যান্ড হুম। সেফটি কনসার্নটা একটু কম থাকে তখন। কিন্তু আচ্ছা। সোলো রাইডে তো ইউ হ্যাভ টু বি ভেরি কনসার্নিং এভরি কেয়ারফুল। ওয়ে। হ্যাঁ, আপনি কোথায় থামছেন, হুম, হুম। কার সাথে কথা বলছেন। আমরা তো মানে স্ট্রিক্টলি যে রুলটা ফলো করি, মানে ইট মাইট সাউন্ড বিট রুড অনেকের কাছে। কিন্তু কেউ যদি হঠাৎ করে জিজ্ঞেস করে, "ভাই কোথায় যাচ্ছেন?" আমরা বলি না। ওকে। আম ইউ নেভার নো হুম, হুম। হু দ্যাট পারসন ইজ। ইয়া। বাট হ্যাঁ, মানে ইফ এভার মানে কেউ যদি ভালো ইনটেনশনে জিজ্ঞেস করে থাকে, হুম, হুম। আই রিয়ালি অ্যাপোলোজাইজ যে আই লাইড টু দেম। ওকে। বাট এট দ্য সেম টাইম এটা আমরা আমাদের নিজেদের সেফটির জন্য করেছি। আচ্ছা। সো সোলো রাইডটা একটু একটু টাফ। একটু টাফ। মানে ওকে। টাফ হচ্ছে ইন আ সেন্স যে হাইওয়ের যে অবস্থা, হুম, হুম, ইটস বেটার সোলো রাইড করলে রাতে রাইড না করা। হুম, হুম। কিন্তু ওকে। হচ্ছে গ্রুপ রাইডে আমরা টিপিক্যালি রাতে রাইড করি। রাতেই। কারণ হচ্ছে আ রাতের বেলায় দেখা যায় যে উল্টাপাল্টা মানুষ দৌড়াদৌড়ি কম হুম, করে। হুম। এই হঠাৎ করে একজন দৌড় দিয়ে চলে গেল, হ্যাঁ, আরেকজন এটা অনেক এসে সামনে রিস্কি। এসে দাঁড়ায় গেল। সো হুম। এই জিনিসটা আমরা এজন্য কম রাতের পাই। বেলা। ওকে। এর আচ্ছা। হুম, আরেকটা জিজ্ঞেস করতে চাই, সেটা হলো যে বাংলাদেশের রাইডিং কালচার যেটা এখন হুম, বর্তমানে, সেইখানে সোশ্যাল মিডিয়াতে যারা আসলে এরকম করে অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে কিংবা কনটেন্ট বানাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আপনারাও পোস্ট করছেন, বিভিন্ন গ্রুপে আমরা দেখছি, কমিউনিটিতে দেখছি রাইডারদের পোস্ট হচ্ছে, সেখান থেকে কি সোশ্যাল অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার পর রাইডিং কালচারে কোনো পরিবর্তন এসেছে বলে আপনার মনে হয়?
ইয়েস, ডেফিনেটলি। ওকে। এই জিনিসটা আমি খেয়াল করছি থ্রুআউট দ্য ইয়ার্স। ওই যে শুরুর দিকে আমি যেরকম হচ্ছে শুরুর দিকে নিজেই সার্টিফাইড হেলমেট পরতাম না। কিন্তু ওকে। সুনার আই রিয়ালাইজড আমি ভালো চেঞ্জ একটা হেলমেট করেছেন। নিয়ে এনেছি। আমি আমার ফার্স্ট হাইওয়ে রাইডে রাইডিং জ্যাকেট পরে যাইনি। হুম, হুম। আম আই এম ভেরি এম্বারাসড। বাট হচ্ছে ওই টাইমে আমার আমার হ্যাঁ, বাট আমার ফার্স্ট হাইওয়ে রাইডে আমার নি গার্ড ছিল, এলবো হুম, গার্ড ছিল। বাট হচ্ছে সার্টিফাইড ছিল না। বাট এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেকে বাইক কেনার আগেই ভালো একটা হেলমেট কিনছে। বা হুম, বাইক কেনার পরপরই দেখা যাচ্ছে যে এই আ যারা হচ্ছে সেফটি রিলেটেড প্রপার কনটেন্ট বানাচ্ছে, যারা হচ্ছে মানুষকে আসলে বুঝাতে পারছে why you need gears, হুম, তাদের হুম, কনটেন্ট দেখে অনেকেই ভালো একটা হেলমেট কিনতে যাচ্ছে হুম, বা হুম, একটা রাইডিং জ্যাকেট কিনছে। অনেকে ভালো, ভালো গিয়ারস ইনভেস্ট করছে। সো হুম। এই পজিটিভ চেঞ্জ গুলো আমরা দেখতে পারছি। রাইডিং কালচারে আমি বলব না যে অনেক চেঞ্জ আসছে, ম্যাসিভ চেঞ্জ আসেনি। ম্যাসিভ চেঞ্জটা আসে নাই। কিন্তু মানুষের যে সেফটি গিয়ারের প্রতি ইন্টারেস্ট বেড়েছে, হুম, দ্যাট ইস ভেরি ভিজিবল। কারণ হুম, হচ্ছে হুম। একটা সময় ছিল যখন মানুষ ৳২,০০০-৩,০০০ একটা হেলমেটের পিছনে খরচ করতেও বলত যে এত টাকা। বাট এখন লাখ, লাখ টাকায় হেলমেট বিক্রি মানে হচ্ছে। এখন বলব যে মিড হ্যাঁ, রেঞ্জ টপ টিয়ার হেলমেট গুলো মানুষ হ্যাঁ, কিনে। হ্যাঁ, মানুষ এখন সেফটি রেটিং বুঝে, হ্যাঁ। সার্টিফিকেশন বুঝে যে না এটা ওরা কেন পড়ে, এটা আমার কেন পড়া উচিত। হুম, তারপরেও আমি বলব যে এখনো অনেক কিছু করার আছে এই ওকে। কমিউনিটিতে। আপনি টেকনিক্যাল টার্ম নিয়ে অনেক ভিডিও বানিয়েছেন। ওইটা ফার্স্টেই বললাম। এখন আমি ওখানে আরেকবার আসতে চাই। সেটা হলো যে থাকে না রাইডিং স্কুলে আসলে যাওয়ার প্রবণতাটা আমাদের খুব কম এবং আমাদের ওরকম স্কুল আসলে নাইও বাংলাদেশে। আমি যদি ড্রাইভিং স্কুলের কথা বলি, গলিতে, গলিতে ড্রাইভিং স্কুল আছে। হুম, হুম। বাট বাইক রাইডিং স্কুল there are few. আমি সুজুকির কথা যদি বলি, সুজুকির নিজেদের একটা রাইডিং স্কুল আছে। সেটা তেজগাঁও 5S সেন্টারে। সেটা 365 ডেজ এর জন্য এভেইলেবল এবং ফ্রি। কিন্তু রাইট। এরকম তো আসলে অনেক বেশি থাকা উচিত ছিল। কারণ আমাদের তো রাইডার অনেক। এই মামা চাচার কাছ থেকে, এলাকার বড় ভাইয়ের কাছ থেকে শিখে, শিখে রাস্তায় চলে আসতেছে। এই ব্যাপারটা নিয়ে রাইডিং স্কুল নিয়ে বা রাইডিং লার্নিং নিয়ে এবং তার থেকেও বড় কথা আপনি যে টেকনিক্যাল টার্ম গুলো বলছেন, এই রাইডার যারা আছে তাদেরকে তো আসলে টেকনিক্যাল টার্ম গুলোও আসলে জানা উচিত। কারণ সবসময় সব জায়গায় মেকানিক পাওয়া পসিবল না। যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে। তারপর হুম, আপনার একটা ভিডিওতে দেখেছিলাম আপনি এটাও বলছেন যে এটা যদি আপনার জানা থাকে তাহলে মেকানিকের কাছে অনেক, অনেক টাকা আসলে হুম। আপনার দেয়া লাগবে না। সো এই ব্যাপারটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। অলরাইট। ফার্স্ট অফ অল অনেক দেশই আছে হুম, যেখানে রাইডিং একাডেমিটা খুবই কমন। হুম, অ্যান্ড আমার কাছে মনে হয় ইটস আ নেসেসিটি এট হুম, দিস পয়েন্ট। আ যাতে হচ্ছে আমরা প্রপার রাইডিং টেকনিক শিখতে পারি, প্রপার টার্মগুলো জানতে পারি। এই আপনি যদি ইউএস বা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখেন যে রাইডিং স্কুল অহরহ। হুম, ইভেন অনেক পপুলার রাইডিং স্কুল আছে যেখান হুম, থেকে দেখা গেছে যে অনেক এক্সপার্ট রাইডাররাও পর্যন্ত বের হয়েছে। হুম, তো ইটস ভেরি ইম্পোর্টেন্ট। মানে আই আন্ডারস্ট্যান্ড যে এটার সাথে আমাদের একটা ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে যে আ বাবা, চাচা বা মামাদের থেকে শিখেছি। কিন্তু হচ্ছে অনেক সময় দেখা যায় যে we learn a lot of things that are very wrong. হুম, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে যে আমি এটা I don't blame them কারণ হচ্ছে ওনারাও প্রপার ওই স্কুলিংটা তো স্কুলিংটা পায়নি। তো পায়নি। হুম, রাইট? তো দেখা যায় যে এটার কারণে অনেক মানে ফল্টি রাইডিং টেকনিকস আমরা ডে টু ডে আ লাইফে ফেস করি। দেখা যাচ্ছে সামনের রাইডারটা যেভাবে রাইড করছে ইটস কোয়াইট হুম, ডেঞ্জারাস। কারণ আমি যদি তাকে বলি আ হয়তোবা সে জিনিসটা আমলে নিবে না। কিন্তু হচ্ছে আম এটা যদি সে যদি একটা প্রপার রাইডিং স্কুল থেকে শিখতে পারে, প্রপার ইনস্টিটিউশন থেকে শিখতে পারত হুম, হুম, বা হচ্ছে কোনো গাইড দেখতো তাহলে হয়তোবা সে রিয়ালাইজ করত ওকে দিস রাইডিং টেকনিক ইস প্রবাবলি রং। আম সো সেখান থেকে রাইডিং একাডেমি ইস আ ভেরি ইম্পোর্টেন্ট থিং ওভার হিয়ার অ্যান্ড আ রাইডিং একাডেমিতে প্রপার টেকনিকস গুলো শেখানো খুবই ইম্পোর্টেন্ট। হুম, অনেকে আছে যে প্রপারলি ইউ-টার্ন নিতে পারে না, হুম, হুম, প্রপারলি কর্নার করতে পারে না, টার্ন নিতে পারে না। আম তারপরে হচ্ছে আরেকটা বড় যেই জিনিস সেটা হচ্ছে আমাদের রোড সেন্স ডেভেলপ হয় না। আমরা হুম। দেখা যাচ্ছে যাদের থেকে শিখছি, তাদের থেকে আমরা বাইক চালানোটা শিখছি। কিন্তু কেউ আমাদেরকে রোড সেন্সটা এক্সপেরিয়েন্সটা হ্যাঁ, হ্যাঁ। এক্সপেরিয়েন্সটা বা হচ্ছে রাস্তার যে আম কিভাবে আমাদের রাইড করতে হবে। ল তো আছেই, ল তো হুম, আমরা জানি। কিন্তু একটা 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 ব্যাপার আছে না যে হুট করে কারো সামনে যাতে না চলে হুম, আসি। হুম, হুম। বা হচ্ছে মানে যাতে নিজেকে এমন একটা পজিশনে না নিয়ে যাই যেটা অন্যের জন্য ডেঞ্জারাস হয়ে যেতে পারে। সো এই এটিকেটস গুলা বা হচ্ছে এই রোড সেন্সটা তাদের মধ্যে ডেভেলপ হয় না। যেটা আই থিংক রাইডিং স্কুল থেকে হওয়া পসিবল। ওকে। আর টেকনিক্যাল নলেজটা আসলে কতটুকু থাকা উচিত একজন রাইডারের? হুম, এটা এটার জন্য আমাদের আরো অনেক বছর আগে যেতে হবে। যখন হুম, হুম, হচ্ছে আ মোটরসাইকেল
মোটরসাইকেলের ইউজার ম্যানুয়ালে আমাদের বাইকের অনেক টেকনিক্যাল জিনিসপত্র লিখা থাকতো। কিভাবে হচ্ছে ট্যাপের অ্যাডজাস্ট করতে হবে, কি করতে হবে না করতে হবে। অনেক মেইনটেন্যান্স এর ইনস্ট্রাকশন আমাদের ইউজার ম্যানুয়ালেই লেখা থাকতো। হুম। তো সেই টাইমে কিন্তু দেখা যেত যারা ইউজার ম্যানুয়াল পড়তো ওরা টেকনিক্যালি খুব সাউন্ড হতো। আম আমাদের দেশে আসলে I think it's very important টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো জানার। কারণ হচ্ছে আমার নিজের গোল হচ্ছে অনেকটা এরকম যে হুম। অনেকে হচ্ছে কি যে টেকনিক্যাল পার্ট গুলোকে এত কমপ্লিকেটেড মনে করে তারা আসলে ওখানে আর ইন্টারেস্ট পায় না। বাট আমার হুম। আইডিয়াটা হচ্ছে এরকম যে টেকনিক্যাল জিনিসগুলো কেন এত কঠিন হবে? হুম। যেমন আমি আমার কনটেন্টের চেষ্টা করি হুম। যে একটা কমপ্লিকেটেড টপিককে যতটা সিম্পলিফাই করা যায়। এখন আই নো যে ফিজিক্সের এই জিনিসগুলো এই পার্টটাতে সবাই হ্যাঁ, কানেক্ট করবে বাট না। সবাই কানেক্ট করবে না। আপনার হুম। জানার দরকার নাই। সো let me simplify it for you. অ্যান্ড তারপর হচ্ছে আমি আপনাকে দেখি কতটা ইজিলি জিনিসটা বোঝানো যায়। তো টেকনিক্যাল জিনিসগুলো জানলে যেটা হয় যে হঠাৎ করে আপনি যখন একটা প্রবলেম ফেস করলেন, হুম। লেটস সে আপনার বাইক স্টার্ট হচ্ছে না। হুম। আ হয়তোবা আপনি ইনস্ট্যান্টলি রিঅ্যাক্ট করতে পারবেন যে ওকে আমার হোয়াটস দ্য ড্রিল? আমার এখন ফার্স্ট কোন জায়গাটা চেক করতে হবে, কি চেক করতে হবে, কি না করতে হবে। নাহলে ইফ ইউ আর স্ট্র্যান্ডেড ইন দ্য মিডল অফ দ্য হাইওয়েজ তাহলে আপনি তখন কি করবেন? হুম। বা লেটস সে অনেক সময় হচ্ছে অনেক সাউন্ড শুনে বোঝা যায় যে আমার এই পার্টটার প্রবলেম আছে। I need to replace it. হুম। তো এইজন্য হলেও কিছু টেকনিক্যাল নলেজ থাকা উচিত। টু আন্ডারস্ট্যান্ড যে আমার বাইকের পারফরম্যান্স কে ডিগ্রেড করেছে কিনা বা বাইকের কোনো পার্ট আমার চেঞ্জ করা লাগবে কিনা, রিপেয়ার করা লাগবে কিনা বা বাইকের আম কোন পার্টটার জন্য বা কোন স্পেসিফিক জিনিসটার জন্য আমি প্রবলেমটা ফেস করছি। এটার জন্য তো ইউ নিড টু নো যে হাউ বাইক ওয়ার্কস। বা কিছু টেকনিক্যাল নলেজ থাকা দরকার। হুম। ইউ ডোন্ট নিড টু নো এভরিথিং। এটা আপনি পারবেনও না। হুম। লিভ ইট টু দ্য মেকানিক। বাট বাট প্রাইমারিলি তো কিছু হ্যাঁ, জানা বা আমার উচিত। প্রবলেমটা এক্সপ্লেইন করার হুম। জন্য হুম। হলেও তো আমার কিছুটা নলেজ দরকার। হ্যাঁ, যে একদম। আচ্ছা আমার অমুক পার্টটা ঠিক করে কাজ হুম। হুম। করতেছে না। I think that's why this is happening. Could you check that part? ওকে। So ওকে, ইউ আর রাইডিং অলমোস্ট 4 ইয়ার্স? 5, 4 5, yeah. 2021 থেকে হিসাব 20 করলে 2020 থেকে। 2020 থেকে, আচ্ছা 5 ইয়ার্স। তো এই 5 ইয়ার্সে থাকে না যে আপনি নিজেই বলছিলেন যে আপনারা আসলে প্ল্যান করে বের হন না। হঠাৎ করে মনে হয় যে হ্যাঁ ভাই চলেন একটা যাই বা পিন পয়েন্ট করে রাখেন। ওরকম হ্যাঁ, মানে এটা হচ্ছে আমাদের এটা জিনিসটা খুবই কমন আমাদের হ্যাঁ, ভিতরে যে আ কালকে চলো, সকালে কুমিল্লা গিয়ে নাস্তা চলো। করে আসি। ওকে। বা হচ্ছে অমুক জায়গায় গিয়ে লাঞ্চ করে আসি। মানে ওকে। আমাদের ডে দ্যাটস রাইডটা বেশি হয়। অ্যাডভেঞ্চারাস অফ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোর্স। বাট থাকে না যে প্ল্যান করেননি কিন্তু ইউ এন্ডেড আপ বিং আ ভেরি গ্রেট ডেস্টিনেশন এবং এটা আসলে আ কখনো ভুলবেন না। অর ইউ প্ল্যান্ড টু গো দেয়ার বাট এন্ডেড আপ উইথ আ ভেরি ব্যাড ডেস্টিনেশন, ব্যাড এক্সপেরিয়েন্স এরকম হয়েছে কিনা? ইয়েস। ওকে। লাস্ট বান্দরবন ট্রিপে আবার আবার বান্দরবন। ওকে। আ জাস্ট আ মান্থ ব্যাক অক্টোবরের কোনো একটা টাইমে। অক্টোবরের ফার্স্ট এর দিকে বান্দরবন গিয়েছিলাম। তো আমরা we were heading toward ডিম পাড়। no. Or is it? Oh, it is. It is. Okay, crazy. I have no idea like what's going. আমার মনে হয় Okay. ডিফারেন্ট একটা স্টোরি বলার দরকার ছিল ফার্স্ট এর দিকে যাতে হচ্ছে এই ডিমটা যাতে You দুইবার না missed আসে। it. সাকিব উইথড্রলের মতো। ওকে। Okay. সো আমরা হচ্ছে হঠাৎ হ্যাঁ। করে যাওয়ার সময় লেফট হ্যাঁ। সাইডে দেখি যে একটা নতুন একটা রাস্তা। হ্যাঁ। তো রাস্তাটা দেখে তো আমরা লাইক ওয়াও নতুন পিচ। হ্যাঁ। লেটস গো। ওকে। তো আমরা ঠিক আছে। যাচ্ছি। হ্যাঁ। তো যেতে রাস্তাটা হচ্ছে মানে ওই টাইমে এলিভেশন অনেক হাই ছিল। তো হুম। রাস্তাটা অ্যাকচুয়ালি নিচের দিকে নামতেছিল। তো Uh-oh. হচ্ছে আমরা যাচ্ছি নিচে নামতেছি এরকম সাইকেল করে। হুম, হুম। তো ওখানে যেটা আমরা বুঝতে পারলাম যে আমরা যে টাইমটায় গেছিলাম একটু বৃষ্টি ছিল তো। তো তার কয়েকদিন আগে ল্যান্ডস্লাইড হয়েছিল। তো Uh-oh. রাস্তা তো একদম রাস্তার পাশ দিয়ে কাদা পড়ে আছে, হ্যাঁ। কাদা মাটি পড়ে আছে। তো একটা টাইমে যে উই হ্যাড টু স্টপ। হ্যাঁ। আমরা যেখানে থেমেছি ইট ওয়াজন্ট আ ফ্ল্যাট Oh, এরিয়া। okay. সো আমরা একদম জাস্ট এরকম করে। এভাবে করে থেমে আছি। Okay. And we had to turn the bike এই অবস্থায় এইভাবে। ডাউন হিলে। Okay. মানে it was a crazy adventure হ্যাঁ। but a lot of things could have Happen. হ্যাঁ। হ্যাঁ, but আলহামদুলিল্লাহ didn't. And we মোমেন্টে যখন আমরা বাইক ঘোরাচ্ছিলাম আমরা দেখতে পাচ্ছিলাম যে দূরে একটা গ্রাম, পাহাড়ের উপরে একটা গ্রাম কিন্তু হুম। দেখে মনে হচ্ছে একটা পুরো ফ্ল্যাট একটা এরিয়া। হুম, হুম। যাই হোক উই রিটার্ন হুম। একটা রেস্টুরেন্টে থামলাম। থামার পর বললাম যে ভাই এই রাস্তা ভাইয়া বলাবলি করতেছিল রেস্টুরেন্টের হুম। লোকদের সাথে যে ওই জায়গাটার রাস্তা কি নতুন, পিচ কি নতুন? পর বলে যে আপনারা কোথায় গেছেন? যে আমরা অমুক জায়গায় গেছি। বলো ওইটা তো নিষিদ্ধ সংগঠনের এলাকা।
ও So ফেরত আসতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পেরেছেন। তো আলহামদুলিল্লাহ ওকে। quite adventurous I ইয়া। would say. উম আর আর সবথেকে বিউটিফুল? যেটা ভাবেননি যে এরকম বিউটিফুল হবে বাট গিয়ে দেখেছেন ও মাই গড এটা তো যা ভেবে আসছি তার থেকে অনেক বেশি বিউটিফুল। ওই জায়গাটাই তো দূরের ওইটাই? সেই গ্রামটা ও it ওকে। was beautiful ও মানে ওকে। ফ্ল্যাট ল্যান্ডটা মানে you could see সেম জায়গায়। same জায়গায় you সেম could জায়গায় ২ see টা এক্সপেরিয়েন্স হয়ে yeah, you গেছে। could see the sunset happening ও ওকে। land green land flat land হুম, মানে হুম। পাহাড়ের উপরে মানে আপনি বুঝতে পারছেন যে এলিভেশন এখন অনেক হাই হ্যাঁ। গ্রামটাও অনেক উপরে সো ওখানে যেতে পারলে হয়তো হুম, হুম। এক্সপেরিয়েন্সটা আরো ফ্যান্টাস্টিক হতো হুম, হুম। মানে আরো স্মরণীয় থাকতো হুম, হুম। কিন্তু গুড এন্ড ব্যাড থিংস দুটোই আছে ওকে, ওকে। আচ্ছা, ডিম পাহাড় থেকে এবার ফেরত আসি। ডিমের কথা শুনে না খাবারের কথা মনে পড়ছে। লেটস ইগনোর সো আপনার রাইড জার্নিতে, লং রাইড জার্নিতে সবথেকে বেস্ট খাবার কোনটা? কোথায় সেটা? আমাদেরকে একটু যদি বলেন তাহলে আমরাও যাবো। এরকম আরকি। ইউ উইল আচ্ছা রিকমেন্ড। নাম দিয়ে তো বলতে পারতেছি না বাট ওকে। হচ্ছে আমরা ডিফারেন্ট জায়গায় গেলে লোকাল খাবার ট্রাই করেন। লোকাল খাবার ট্রাই করি মিষ্টি ট্রাই করা হয় খুব হুম, হুম। সো দেখা যায় যে এক এক জায়গায় খুব ইউনিক হুম, টেস্ট হুম। থাকে আম, আমার পার্সোনালি সি ফুড অনেক পছন্দ ওকে। তো আমি কক্সবাজারে কিছু সব জায়গা না কিছু ভালো জায়গায় হুম, হুম। মানে মেরিন ড্রাইভের কিছু জায়গায় আমি ভালো সি ফুড পেয়েছি হুম, হুম। সো টেস্ট মনে আছে নাম মনে নাই কি খেয়েছি সেটাও আমার এক্স্যাক্টলি মনে হুম, নাই বাট হুম। টেস্ট ওয়াজ প্রিটি গুড ওকে। I'm really sorry I'm very bad ওকে, with নেক্সট food টাইম মেক আ ভ্লগ আউট দেয়ার। I'll try I try ওকে। to stick to technical content but আমার মনে হয় I should put more travel vlogs ইয়া। আচ্ছা, ট্রাভেল ভ্লগে আসলাম। আপনি বললেন, আপনাকে যদি সুযোগ দেয়া হয় যে বাংলাদেশ বাদে আপনাকে বাইরের কোনো একটা দেশে ট্রাভেল ভ্লগ বানানোর জন্য উইথ ইওর মোটর বাইক, mm-hmm. তাহলে আপনি কোন ডেস্টিনেশনটা চুজ করবেন? Oh I would definitely go to Thailand or Malaysia ওকে। I would rent a track day and try হুম, bigger bikes over there হুম, হুম, even though I don't have much experience with bigger bikes হুম, but হুম। হচ্ছে I would love to rent a track মানে একটা ট্র্যাক ডে স্কেজুয়াল করে I just হুম, want to try bikes ওকে, lap after lap ওকে। and make a content about it because there's a lot of আমার অনেক ফেভারিট বাইকস আছে হুম, হুম, যেগুলো আমি লাইফে এখন পর্যন্ত দেখার সৌভাগ্য হয় নাই বাট হুম, হবে ইনশাআল্লাহ আই বিলিভ হুম, হুম, এন্ড আমাকে যদি এরকম বাইরে কোথাও যেতে দেওয়া হয় তাহলে হচ্ছে আমি বাইরে গিয়ে আই লাইক রেন্ট দোজ বাইকস হুম। এন্ড মেক কন্টেন্ট অ্যাবাউট ইট বিকজ ওকে। মানে people should know over here যে কত মানে there are amazing machines out there হ্যাঁ, হ্যাঁ, যেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি একদম। কে? হ্যাঁ, আমার বাইক কেনার এক্সপেরিয়েন্স এর মধ্যে একটা কমন জিনিস আছে যেটা হ্যাঁ, হচ্ছে মোস্ট অফ দা মানুষ মানে আমার এই যে মানুষজন ফেস করে যে বাসা থেকে বাইক দিতে চায় না ওকে। তো আমার বাসার মানুষজন হচ্ছে বাইকের এগেইনস্ট তো হ্যাঁ, হ্যাঁ, আমার যাই বাইক ইউজ করছি সবই হচ্ছে নিজে কেনা ওকে। আম, যদিও আমার চালানো বাইকের মধ্যে আমার এখন পর্যন্ত I'm not saying this because it's a সুজুকির প্রোগ্রাম হ্যাঁ, বাট হ্যাঁ, হচ্ছে আমার চালানো মানে one of the most favorite বাইকই হচ্ছে my সুজুকি। GSX-R ওকে। আমি অলমোস্ট 40,000 কিলো রাইড করেছে ও ওয়াও! sometimes I feel like যে বাংলাদেশি সুজুকিও রিয়েলাইজ করে না what they are selling ওকে। it's such a robust and like মানে টেকনিক্যাল একটা মার্ভেল আমার কাছে মনে হয় যে জাপানিজ ইঞ্জিনিয়ারিং এর পিক এটার মধ্যে আছে আমার জিএসএক্স এই অলমোস্ট 40,000 কিলোমিটার হুম, চলার মধ্যে আমার মনে হয় কখনো আমার ইঞ্জিনে হাত দিতে হয় নাই বাট হচ্ছে হুম, আশেপাশে অনেক ছোটখাটো জিনিস নষ্ট হুম, হয়ে যায় হুম, এই জিনিসটা নিয়ে জিএসএক্স এ অনেকে কথা বলে না হুম, হুম, ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিং ইউ আস্ক এনি জিএসএক্স ইউজার দে উইল সে যে হ্যাঁ আমার ওই পার্টটা চেঞ্জ করতেছে এই পার্টটা চেঞ্জ করতেছে একবার আমি জিএসএক্স এ নেওয়ার পরে ফার্স্ট ট্রিপ হয় হচ্ছে আমার সাজে হুম, তো আমি জিএসএক্সআরটা অ্যাকচুয়ালি ডিরেক্ট শোরুম থেকে নিই আমার বড় ভাই নিয়েছে বড় ভাই কিছুদিন চালিয়ে তারপরে আমি নিয়েছি তো নেওয়ার পরে যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কোনো একটা ইউজ বাইক কেনার প্রোটোকল হচ্ছে ইউ চেঞ্জ অল দ্য ফ্লুইড ইঞ্জিন অয়েল কুলেন্ট জাস্ট ইউ চেঞ্জ ইট তো আমি ভাবলাম যে আমার বড় ভাই ইউজ করছে আই নো হাউ হি মেনটেন্স হিস বাইক মানে হি জাস্ট বেবি ইজ হিস বাইক সো লাইক একদম পুরো বাচ্চার মতো ট্রিট করে তো ওভার সাজেক যাওয়ার সময় আই ডিডন্ট চেঞ্জ দ্য ইঞ্জিন অয়েল সার্ভিস সেন্টারে somehow they drained the oil হুম, and তারপরে probably they put it back বাট হচ্ছে তখন ইঞ্জিন অয়েলের অ্যামাউন্টটা হুম, খুব একটা বেশি ছিল না আমি সাজেকে গিয়েছি হাই এলিভেশনে হাই রেভ করে চালিয়েছি বাসায় এসে যখন ঢাকা ব্যাক করে যখন হুম। আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যাই ড্রেন নাট খোলার সাথে there was no engine oil ওকে, হাউ ডিড ইউ রাইড ইট?
That was my question. There was like Okay. 200 to 300 ml engine oil Uh-huh. that came out of the bike. Bike's sound আমার কাছে different মনে হয় নাই. I'm not saying this because it's a Suzuki. It's Okay, just, okay. Got it. it is what it is. GSX Uh-huh. is a, মানে it's a marvel itself. It's a very nice bike. Okay. এরপর I was like very scared. I mean, নতুন engine oil day I took it to the service center. ওদেরকে জিজ্ঞেস করেনি? What Yeah, happened? they were pretty embarrassed about it. Okay. I understood that the guy who worked on my bike, হ্যাঁ। he was like hiding his face from me like all along and all that stuff. But আমি ইঞ্জিনের বিভিন্ন পার্ট খুলেছি। মজার বিষয় হচ্ছে I just had to change the timing chain and there was not a single scratch. আমি বলছি না যে ইঞ্জিন অয়েল একদম খালি হয়ে গেছিল, বাট হচ্ছে এত কম ছিল মানে ওইটাই ভাই, এই এটা রাইডটা করা পসিবল মানে ছিল না আমার কাছে মনে as হচ্ছে far যে মানে as far your খুবই concern হ্যাঁ ডেঞ্জারাস, মানে কোন anything something could happen catastrophic could have happened, হ্যাঁ right? হ্যাঁ So it was pretty intense intense for me, and সেটা কিন্তু হয়েছিল যখন the bike was 5,000 or 6,000 kilometers old, okay and imagine like it went up to 40,000 40, হ্যাঁ and now it's with it's huge another it, yeah massive thank you so much for sharing your yeah. experience with us and thank you so much for coming to Suzuki Access to Success কেমন লাগলো পডকাস্টে এসে এবং লাস্ট তিনটা অ্যাডভাইস আপনার কাছ থেকে চাই আপনার অডিয়েন্স যারা আছে তাদের জন্য যারা বাইক রাইড করে রাইডার যারা কন্টেন্টে আসতে চায় আপনার মতো অ্যান্ড যারা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চায় থ্রু আউট দেয়ার কন্টেন্টস First of all, fantastic experience. Alhamdulillah. আমার কাছে I love the riding academy thing. মানে এটা অ্যাপ্রিশিয়েট করার মতো একটা কাজ। আর অ্যাডভাইস, ওকে, আমি আসলে অ্যাডভাইস আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আই এম নট কোয়ালিফাইড এনাফ টু গিভ পিপল অ্যাডভাইস, বাট তারপর আমি বলবো যে ডেভেলপ রোড সেন্স, অলওয়েজ ইউজ প্রপার সার্টিফাইড সেফটি গিয়ার। ইটস জাস্ট ডোন্ট ইউজ সামথিং যেটা জাস্ট বলে দিচ্ছে সার্টিফাইড, বাট ট্রাই টু ফিগার ইট আউট এটা কি প্রপার সার্টিফিকেশনটা ওন করে কিনা। কেউ যদি এই স্পেসে আসতে চায়, you have to be very honest about what you make. I would say যে don't lie just because someone is sponsoring you. It's মানে ethical perspective থেকে বলতেছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি একটা জিনিস জানলাম, try to verify that before spreading that knowledge, কারণ অনেকে আছে যে আমরা একটা জিনিস শিখেছি, হয়তোবা কোনো একটা কারণে ওই নলেজটা প্রপারলি বা জিনিসটা আমরা প্রপারলি জানি না, বা হচ্ছে আমাদের জানার মধ্যে কোনো ভুল আছে, তো আমরা কি করে ভুলটাই শেয়ার করে দিই। এখন as a content creator, it's my responsibility to put out the right information. So I'm বলবো যে try to do your homework. If you know something that is, or if you figure out that something you know is wrong, then unlearn and relearn. Try to get the right thing, try to learn the right thing. I think as a content creator, this should be your responsibility. কারণ হচ্ছে motorcycle content-এর যে স্পেসটা, এটা অলরেডি অনেক crowded, a lot of people out there, and I can see যে অনেক ভালো ভালো ইনফরমেশন যেরকম দেওয়া হচ্ছে, ভালো ভালো কন্টেন্ট যেরকম আমরা দেখতে পাচ্ছি, অনেক কন্টেন্ট আছে হয়তো বা অনেকে নিজের অজান্তেই ভুলটা শেয়ার করে ফেলছে, বা আই ডোন্ট নো দেয়ার ইন্টেনশন, বাট অনেক ভুল ইনফরমেশনও ইন্টারনেটে স্প্রেড হচ্ছে, আর মানুষ সেখান থেকে শিখে। সোশ্যাল কন্টেন্টের মাধ্যমে অ্যাওয়ারনেস যদি স্প্রেড করতে হয়, এটা আমি অনেকের মধ্যে দেখি। আমি বলবো যে এটা একটু চেষ্টা করতে যাতে হচ্ছে কারেক্ট করা যায়, যে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর ইটস মাই রেসপন্সিবিলিটি যে আমি নিজেও যেটা এন্ডোর্স করি সেটা যাতে মানে আমার ঠিক থাকে। যেমন অনেকে আমি দেখি যে অনেকে কোনো একটা ভিডিওতে সেফটি এন্ডোর্স করেছে, কিন্তু পরের ভিডিওতেই একটা হাফ লেন্থের গ্লাভস পরে আসছে বা গ্লাভস ছাড়া রাইড করছে, তার থেকে কিন্তু শিখছে। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা, আমার অডিয়েন্সের মধ্যে একটা ভালো নাম্বার আছে যারা কিন্তু আমার থেকে অনেক ছোট, তো ওরা তো দেখা যাচ্ছে আমাকে দেখে যদি যে ইনফ্লুয়েন্সড হচ্ছে, এনকারেজড হচ্ছে, সে যদি দেখে আরে ভাইয়া তো গ্লাভস পরে না, তাহলে মানে আমার গ্লাভস পরতে হবে না, ভাইয়া তো স্যান্ডেল পরে বাইক চালায়, আমার হবে না। সো এই জিনিসটা একটু মেক শিওর করা দরকার যে আমি যখন স্ক্রিনে আছি আমি যাতে রাইট জিনিসগুলো এন্ডোর্স করি, বা হচ্ছে প্রপার সেফটি মেনে তারপরে হচ্ছে বাইক চালাই, এন্ড সেটাই যাতে মানে স্ক্রিন অলওয়েজ থাকে। থ্যাংক ইউ সো মাচ সাকিব উইথ আ কিউ। নিশ্চয়ই কোনো সময় আবার দেখা হবে টু ডিসকাস ফার্দার মোর। দর্শক, আজকের মতো পডকাস্ট এখানেই শেষ করছি। আশা করছি আমাদের এই সিজনের সবগুলো পডকাস্ট এপিসোড আপনাদের খুব ভালো লেগেছে। সুজুকি অ্যাক্সেস টু সাকসেস সবসময় বিশ্বাস করে রাইডিং এক্সপিরিয়েন্স এবং ট্রাভেল এক্সপিরিয়েন্স, লাইফ এক্সপিরিয়েন্সগুলোকে আপনাদের সামনে তুলে আনার জন্য, যেন আপনারাও ইন্সপায়ার হন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।